হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বুধবারই মহাকাশে উড়ে যাবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। এক্সাম 4 অভিযানের নতুন তারিখ 25শে জুন, ঘোষণা নাসার। ইডির মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল হাইকোর্ট, তবে এখনই জেল মুক্তি নয়, আপাতত জেল হেফাজতেই থাকতে হবে। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার 4। তৃণমূলের বিজয় উল্লাসের সময় বিস্ফোরণে মৃত্যু বছর 10-এর এক নাবালিকার। এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ইডির মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় তাকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময় মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময়। 2012 সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন তিনি। সব মিলিয়ে 4 বছর অর্থাৎ 2016 পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেই বছরই তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। 2022 সালের 22শে জুন তার মেয়াদ শেষ হয় ওই পদে। কল্যাণময়ের আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই। শুধু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ বেআইনিভাবে আঁকড়ে রেখেছিলেন বলেও অভিযোগ ওঠে কল্যাণময়ের বিরুদ্ধে। তিনি পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ 2 বার বৃদ্ধি করা হয়েছে। প্রথমে ওই পদে থাকার বয়সসীমা 60 থেকে বাড়িয়ে 65 করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তারপর 65 থেকে বাড়িয়ে 68 করা হয়। কল্যাণময় অবশ্য 68 পেরিয়েও আরও 16 মাস সবেতনে সামলেছেন পর্ষদের দায়িত্ব। কেন তিনি অতিরিক্ত বেতন নিয়ে চাকরি করছিলেন তা নিয়েও উঠেছিল প্রশ্ন। এসএসসির দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে পরে গ্রেপ্তার হন কল্যাণময়। ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। যদিও তার জামিনের বিরোধিতা করেছিল ইডি। কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিল আদালত। সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ইডির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। কালীগঞ্জে তৃণমূলের জয়ের পর বিজয় উল্লাসের সময় বিস্ফোরণে মৃত্যু বছর 10-এর এক নাবালিকার। সেই ঘটনায় গ্রেফতার 4 অভিযুক্ত। কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় 4 মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দিল পুলিশ। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলা তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার 4 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। গণনা শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর 10-এর তামান্না খাতুনের। 4র্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা। মৃতার মা সাবিনা ইয়াসমিন এই প্রসঙ্গে বলেন, আমি দেখেছি কারা বোমা ছুড়েছে। আমরা সিপিএম করি, ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার পরপরই সোমবার বিকেলেই সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা। তিনিও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সোমবার কৃষ্ণনগরে পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছিলেন, এই এলাকায় 2003 সাল থেকে 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে, তবে ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। এবার রাজ্যে স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। 23টি জেলায় 5 ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যে স্কুলগুলির লাইব্রেরিতে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যে 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। তাতেই জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা মা, কথাঞ্জলি সহ একাধিক বই।
বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। স্কুল শিক্ষা দপ্তর যে 5টি সেটে বইয়ের তালিকা পাঠিয়েছে, প্রত্যেকটিতেই রয়েছে 500টির বেশি বইয়ের নাম। সেই বইগুলির মধ্যেই মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে। এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। তাদের মাধ্যমেই স্কুলগুলি বই কিনবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী বই কিনতে হবে। ইতিমধ্যেই স্কুল গ্রন্থাগারের উন্নয়নে রাজ্য সরকারের তরফে 2026টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলকে মোট 20 কোটি 26 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুল পেয়েছে 1 লক্ষ টাকা করে। সেই টাকাতেই কিনতে হবে তালিকাভুক্ত বই। বিকাশ ভবন সূত্রে খবর, 500র বেশি বইয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্যে 90টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রয়েছে। জেলাভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম সেট যাবে উত্তরবঙ্গের 5 জেলা সহ মোট 8টি জেলায়। দ্বিতীয় সেট পশ্চিমাঞ্চলে 4 জেলায় যাবে। একইভাবে তৃতীয় সেট দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা, চতুর্থ সেট কলকাতা সহ 5 জেলা এবং পঞ্চম সেট রাজ্যের আরও 3টি জেলায় পৌঁছবে। তবে এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে শিক্ষক মহল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী লেখিকা হতেই পারেন, তবুও সরকারি খরচে। সরকারি স্কুল লাইব্রেরিতে তার লেখা বই কেন বাধ্যতামূলক করা হলো, এটি স্পষ্ট নয়। কোনো শিক্ষক শিক্ষিকার আবার প্রশ্ন, এভাবে কি লেখকের নাম বাছাই করা যায়? যদিও বিষয়টিতে সরকারি ব্যাখ্যা এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ বেঙ্গালুরু রেণুকা ইয়েল্লাম্মা লেআউটের কাছে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 4-5 জন যুবকের বিরুদ্ধে। তরুণী জানান, রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল। তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে, ঘিরে ধরে থাকে, এমনকি ছোঁয়ারও চেষ্টা করে। আর তারপরেই তৈরি হয় উত্তাল পরিস্থিতি। দক্ষিণ বেঙ্গালুরুর রেণুকা ইয়েল্লাম্মা লেআউটের কাছে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 4-5 জন যুবকের বিরুদ্ধে। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি। শুধু শ্লীলতাহানি নয়, প্রতিবাদ করায় ওই তরুণীকে মারধর করা হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 4টে নাগাদ। আনেকাল তালুকের মাইলা সন্দ্রার কাছে শহরের কেন্দ্র থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। এলাকাটি ব্যানারঘাটা থানার অন্তর্গত। অভিযোগকারিনীর কথায়, ওরা মদ খেয়েছিল, আমাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্থা করেছে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। তরুণী জানান, তিনি সবে বাজার করতে বেরিয়েছিলেন, তখনই রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল। তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে, ঘিরে ধরে, এমনকি ছোঁয়ার পর্যন্ত চেষ্টা করে। তরুণীর কথায়, ওরা মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল। আমি প্রতিবাদ করায় ওরা আমাকে মারধর করে। আমি আত্মরক্ষায় একজনকে লাথি মারি। অভিযোগ, এরপর আশেপাশের কয়েকজন বাসিন্দা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে দুষ্কৃতীরা। তরুণী আরও জানিয়েছেন, তিনি সবে 1 সপ্তাহ হলো ওই এলাকায় থাকতে শুরু করেছেন। তিনি অভিযুক্তদের আগে থেকে চিনতেন না। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে এসে ফের এলাকায় তাণ্ডব চালায় ওই যুবকরা। তরুণীকেও মারতে উদ্যত হয়। যদিও স্থানীয়দের সাহায্যে তরুণী সেদিনের মতো পালাতে সক্ষম হন। তরুণী পুলিশকে জানান, অভিযুক্তদের একজন পরে তার বাড়ির গেট পর্যন্ত এসে হুমকি দেয়। সেই রাতেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ছিল। বেঙ্গালুরু পুলিশ অবশ্য জানিয়েছে, মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও 2-3 জনকে সিসিটিভিতে শনাক্ত করা গিয়েছে। তাদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। 2টি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছেন প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। অন্যদিকে রাজনগর থেকে কলকাতা এই রুটের বাস পরিষেবা চালু হওয়ার ঘোষণাও করেন মমতা। 2টি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বরে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছে প্রশাসন। সিউড়ি থেকে পাথর চাপড়ির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে 2টো বাস পৌঁছাবে দীঘায়। শুক্রবার সকাল 10টা নাগাদ সিউড়ি দীঘার এই সরকারি বাসের উদ্বোধন হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় বীরভূমের বাসিন্দাদের দীঘা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হলো। সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর 6টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয়। বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় 9.5 কোটি টাকা। এক একটি বাসের আসন সংখ্যা হল 43।
যেহেতু একেবারেই নতুন মডেল তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থাও, পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে। বাইট, প্রতিটি বাসের 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও প্রতি বাসে 2 বছর পর্যন্ত অথবা 6 লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে। অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশি আরামদায়ক, তেমনি যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি মজবুত। উত্তরবঙ্গে আগে শীততাপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও এনবিএসটিসি এই প্রথমবার অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করল। হাই নিউজ নেটওয়ার্ক। ফের এক্সাম 4 অভিযানের নতুন তারিখ ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 25শে জুন বুধবার মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন শুভাংশু শুক্লারা। এর আগে 7 বার পিছিয়েছে এই মহাকাশ যাত্রা। SpaceX এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল 25শে মে অভিযান শুরু হবে, কিন্তু তা পিছিয়ে 8ই জুন হয়। সেদিন খারাপ আবহাওয়ার কারণে অভিযান বাতিল করতে হয়। পরদিন অর্থাৎ 9 জুন অভিযানের দিন ঠিক করা হয়। সেদিনও ফ্যালকন 9 রকেটের প্রস্তুতি শেষ না হওয়ায় পিছিয়ে গিয়েছিল অভিযানটি। খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত গোলযোগের কারণে 10ই জুনও অভিযান হয়নি। পরে এক্সাম 4 অভিযানের দিন পিছিয়ে 11ই জুন করা হয়। কিন্তু উৎক্ষেপণের ঠিক আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় দেখা যায় রকেটে LOX লিক করেছে, অর্থাৎ রকেটে তরল অক্সিজেন লিক করেছে। ঠিক হয় 19শে জুন শুভাংশুদের নিয়ে উঠবে মাস্কের সংস্থার মহাকাশযান, তবে তাও বাতিল হয়ে যায়। শেষবার দিন ধার্য হয়েছিল 22শে জুন, তাও পিছিয়ে যায়। এবার 25শে জুন রওনা দেওয়ার কথা জানালেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শেষবার মহাকাশ যাত্রা পেছানোর কারণ হিসেবে নাসা জানিয়েছিল সদ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজ দ্য সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। আপাতত দেখা দরকার সবকিছু ঠিক চলছে কিনা। এবার সেই পরীক্ষা নিরীক্ষা শেষে এই দিনক্ষণ ঘোষণা। এই এক্সাম 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন লখনৌয়ের ছেলে শুভাংশু। শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। রাকেশ শর্মার 4 দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। শুভাংশু ছাড়াও এই অভিযানে থাকছেন পেগি, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি ভিসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেও সংঘর্ষে ইতি পড়ার আভাস দিয়েছে তেহরান। মঙ্গলবার সকাল 6টা থেকে আর কোনো সংঘর্ষ হয়নি, এমনটাই ইঙ্গিত মিলেছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির পোস্টে। যদিও ইসরায়েলের দাবি মঙ্গলবার সকালে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে 3 জনের মৃত্যুরও খবর মিলেছে। মঙ্গলবার সকালে আরাগোচি সমাজ মাধ্যমে লেখেন, ভোর 4টে বাজার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের সামরিক বাহিনী ইসরায়েলি আক্রমণের জবাব দিয়ে গেছে। এজন্য ইরানের সেনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর আগে অন্য একটি সমাজ মাধ্যম পোস্টে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেন যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর 4টের পর থেকে ইসরায়েল হামলা বন্ধ করলেও ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক। পরক্ষণে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুকে জবাব দেওয়ার জন্য ইরানি বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। সরাসরি যুদ্ধবিরতির কথা ঘোষণা না করলেও আরাগোচির পোস্টে আভাস স্থানীয় সময় ভোর 4টের পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি। যদিও ইসরায়েলের অভিযোগ মঙ্গলবার সকালেও ইরান তাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকালে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলেই খবর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, সেই কারণেই সাইরেন বাজছে। পরে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ তোলে তেল আভিভ। আইডিএফ জানিয়েছে ইরানি হামলার জন্য ইসরায়েলি নাগরিকরা শেল্টারে আশ্রয় নিয়েছেন। তেল আভিভের দাবি মঙ্গলবার সকালে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেভা শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ওই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। হাই নিউজ নেটওয়ার্ক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। এরপরেই ফের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি ইসরায়েল এবং ইরান প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিলেন, 2 দেশই তার কাছে শান্তির কথা বলে। ইরান এবং ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, 2 দেশই অনেক কিছু পেয়েছে, তবে ধর্ম এবং সত্যের পথ থেকে সরে এলে তারা অনেক কিছু হারাতেও পারে। ঘটনাচক্রে ট্রাম্পের এই পোস্টের 2 ঘন্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগোচি। সমাজ মাধ্যমে আরাগোচি লেখেন, যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতাই হয়নি। এই বিষয়ে ইরানের সামরিক বাহিনী পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ইরান অস্বীকার করার পরেই মার্কিন প্রেসিডেন্টের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের দাবি ইরান এবং ইসরায়েল তার সঙ্গে যোগাযোগ করে বলেছিল তারা শান্তি চায়।
মঙ্গলবার সকালে ওই পোস্টে ট্রাম্প লেখেন, আমি জানতাম এটাই সঠিক সময়। বিশ্ব এবং পশ্চিম এশিয়াই আসল জয়ী। আগামী দিনে দুই দেশেই ভীষণ শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা আসবে। তারা অনেক কিছু পেয়েছে, তবে ধর্ম এবং সত্যের পথ থেকে বিচ্যুত হলে অনেক কিছু হারাতেও পারে। বস্তুত সোমবার গভীর রাতে সমাজ মাধ্যমে পোস্ট করে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইরান ও ইসরায়েল দুদেশেই সহমত জানিয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার 12 ঘন্টা পরে ইসরায়েল তা অনুসরণ করবে। 24 ঘন্টা পর দুদেশের মধ্যেই 12 দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মাঝ আকাশে বিপত্তি। এয়ার ইন্ডিয়া লন্ডন থেকে মুম্বাইগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত 11 জন যাত্রী ও বিমান কর্মী। সোমবার মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে মাটি থেকে প্রায় 35,000 ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়াও। বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার AI-130 বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং 777 বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথ্রো থেকে উড়েছিল, কিন্তু মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন 5 জন যাত্রী। সঙ্গে 6 জন বিমানকর্মী অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতন উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনো মতে বিমানটি মুম্বাই পৌঁছায়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিকেল দল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন। তবে এয়ার ইন্ডিয়ার দাবি 11 জন নয়, 7 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে, বিমান উড়তেই মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় 5 যাত্রী এবং 2 বিমান কর্মী। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দিতে পারে। আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। গোটা ঘটনাটি এখন তদন্তাধীন। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে সেসবও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রৌদ্রোজ্জ্বল আকাশ, কোথাও বা আংশিক মেঘলা আকাশ। রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও রৌদ্রোজ্জ্বল আকাশ, কোথাও আবার আংশিক মেঘলাও রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বুধবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধবার এবং বৃহস্পতিবারেও সমুদ্রে ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সমুদ্র উত্তাল হতে পারে, সেই কারণে মৎস্যজীবীদের ওই 2 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শহর কলকাতাতে মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা শহরে মঙ্গলবার সেইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মোটের উপর কলকাতা শহরের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।